জন্য। রক্ত গরম করা উন্মাদ বক্তব্য আর কথিত ভারত বিরোধিতা, ব্যাস সাধারণ মানুষের মাঝে জায়গা করে নেন সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সার্জিস আলম। তবে মুখে ভারতের বিরোধিতা করলেও বাস্তবে ভারতের দালাল খ্যাত দুই পত্রিকা প্রথম আলো আর ডেইলি স্টারের প্রেমে মশগুল সার্জিস। যে ভারত বিরোধিতার কারণে সার্জিসের এত জনপ্রিয়তা, সেই ভারতের দালাল খ্যাতদের সাথে তার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেনি সাধারণ মানুষ। সার্জিস আলম যেসব বক্তব্যগুলো দেয় ভারত বিরোধী স্টেজে, বিভিন্ন স্টেজে দাঁড়িয়ে, সেগুলো প্রথম আলো এবং ডেইলি স্টারের সাথে সম্পৃক্ত রেখে স্টেজে যে বক্তব্যগুলো দেয় এগুলো লোক দেখানো ছাড়া আর কিছুই। গতকাল ডেইলি স্টারে একটি অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতি দেখা যায়। সেখানে উপস্থিত ছিল সার্জিস আলম এবং প্রথম আলোর সাথে সম্পর্ক রেখে ভারত বিরোধী বক্তব্য দেয়। এটি আমাদের কাছে খুবই হাস্যকর মনে হয়। সম্প্রতি ডেইলি স্টারের প্রতিষ্ঠাবার্ষিকীর এক আয়োজনে দেশের অন্যান্য রাজনৈতিক নেতার মতো অংশ নেন সার্জিস আলমও। তবে ডেইলি স্টারে যাওয়ার কারণে অন্যান্য নেতাদের থেকে সার্জিসের উপর সাধারণ মানুষের ক্ষোভ বেশি, কারণ তিনি কথায় কথায় ভারতের বিরোধিতা করেন। অন্যদিকে ভারতের মদদে ডেইলি স্টারের বিরুদ্ধে অনেক আগে থেকেই রয়েছে জঙ্গি নাটক সাজানোর ভয়ঙ্কর অভিযোগ। ইসলামপন্থীদেরকে গুম, মিথ্যা মামলায় জড়ানো, তাদেরকে নির্যাতন করা ইত্যাকার যত রকমের পদক্ষেপ ছিল বিভিন্ন ইন্ডিয়ার প্রযোজনায় এবং হাসিনা সরকারের সমর্থনে বিভিন্ন বাহিনীগুলো এই ধরনের যত কর্মকাণ্ড পরিচালনা করত, আমরা খেয়াল করে দেখেছি সরেজমিনে যে এই কাজগুলোতে তাদের মুখপাত্র হিসেবে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রথম আলো এবং ডেইলি স্টার তাদেরকে সহযোগিতা করত। পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে প্রথম আলো পত্রিকার মধ্যে সামনে লেখা এবং শিরোনামটা আমরা দেখে ফেললাম, ওখানে লেখা আছে যে আমেরিকান এমবেসি ও ভারতীয় দূতাবাসে আক্রমণের পরিকল্পনায় চট্টগ্রাম থেকে এই জঙ্গিদেরকে গ্রেপ্তার, একদম হেডলাইন এটা। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামও বিভিন্ন সময়ে স্বীকার করেছেন তাদের পক্ষপাতমূলক সংবাদ ছাপার কথা। আমার সাংবাদিকতার সময়ে ওই সময়ে ডিজিএফআই এর দেওয়া নিউজ আনসাবস্টেন্টিয়েটেড, আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই, ওটা আমি লিখেছি, ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে পারছি না। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে, এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল। এই অবস্থায় সম্প্রতি ডেইলি স্টারের সাথে সার্জিসের আঁতাত নিয়ে তীব্র সমালোচনার মাঝেই তাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন, যেখানে সার্জিসের অবৈধভাবে টাকা হাতিয়ে নেয়া সহ তার ডেইলি স্টার প্রীতির সমালোচনা করেন এই সাংবাদিক। জবাবে নিজের ফেসবুকে পাল্টা একটি পোস্ট দেন সার্জিস আলম। পোস্টে তিনি বিভিন্ন অভিযোগের পাশাপাশি আত্মপক্ষ সমর্থন করেন। একইভাবে দৃষ্টিকটু ভাষায় পোস্টে নানাভাবে আক্রমণ করেন সার্জিস। যদিও ওই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা পাল্টা আক্রমণ করে সার্জিসকে। দলীয় লেজুরভিত্তিক রাজনীতি মেনে সার্জিসের পোস্টটি ফেসবুকে শেয়ার করে এনসিপির একাধিক নেতা। এদের মধ্যে আছেন ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবের বাড়ি ভাঙার অন্যতম হোতা ও কথিত অভিনেতা কাফি, নারী নেত্রী মাহমুদা মিতু এবং নব্য এনসিপি নেতা মহিউদ্দিন রনি। কাফির পোস্টে বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী তাকে দালাল বলে আখ্যায়িত করেছে। মিতু এবং রনির শেয়ার করা পোস্টেও নেটিজেনরা সতর্ক করেছে তাদের। কথিত ভারত বিরোধিতার মতো নানা সময়েই সার্জিসকে নিয়ে বিভ্রান্ত হয়েছে সাধারণ মানুষ। এর আগে ২০২৫ সালে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তার এক ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করে বলেন, ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে। পাল্টা পোস্টে সার্জিস দাবি করেন, সেনাপ্রধান আওয়ামী লীগের রাজনীতি ও নির্বাচন প্রসঙ্গে কোনো প্রস্তাব দেননি, শুধুমাত্র অভিযোগ দিয়েছেন। মূলত হাসনাত নানা উদাহরণ টেনে সেনাবাহিনীকে দোষারোপ করলেও সে সময়ে সেনাবাহিনীর পক্ষ নিয়ে সমালোচনার মাঝে পড়েন সার্জিস। ৫ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে কজন তরুণ মুখ আলোচনার শীর্ষে ছিলেন তাদের মধ্যে অন্যতম সার্জিস আলম। কিন্তু সময়ের ব্যবধানে সেই জনপ্রিয়তায় এখন বিতর্কের কালো মেঘ।
জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে রাজনীতি করলেও জুলাই যোদ্ধাদের নানা অভিযোগ রয়েছে সার্জিসের বিরুদ্ধে। অধিকার নয়, ব্যক্তিগত আখের গোছাতেই ব্যস্ত এই নেতা, এমন দাবি তাদের। এই ছোট ছোট পোলাপন যারা জুলাই থেকে উঠে আসছে, সার্জিস ভাই না অনেকেই, এরা কি করলো, নিজেদের একটা অফিস নিল, এই অফিসটা বাদ দিয়ে কি করলো, এরা সচিবালয়ে আসা যাওয়া শুরু করলো। জুলাই অভ্যুত্থান নষ্ট হয়ে যাওয়ার পিছনে জুলাইকে যারা কাজে লাগিয়েছে তারা শতভাগ দায়ী। তারা জুলাই যোদ্ধাদেরকে নিয়ে কোনো ধরনের কথা বলতেছে না। তারা সেই রাজনৈতিক যে গতানুগতিক যেটা থাকে, রাজনীতি করলে তাদের নিজের স্বার্থ সিদ্ধির যে ভাবভঙ্গিমা যেটা থাকে, তখন তারা সেইটাতে লিপ্ত হয়ে যায়। সার্জিস সেম সেই কাজটা করতেছে। সার্জিসের ব্যাপারটা সে বরাবরই বিতর্ক সৃষ্টি করে আসছে। আপনি দেখেন নির্বাচনের আগে, আন্দোলনের পরবর্তী সে তার এলাকাতে বিশাল এক গাড়ির বহর, এবং সে আরেকটা সাক্ষাৎকারে বলছে যে তার চলার মতো পয়সা নাই, সে দাঁড় দেনা করে চলে, তার মানিব্যাগ থাকে না। কিন্তু সে নির্বাচনী হলফনামায় যে পরিমাণে তার বার্ষিক ইনকাম। আমরা প্রশ্ন করতে যাই বিবেকবান কিন্তু নীরব যে মানুষগুলো, তাদেরকে যে আপনার নীরবতাই তাদেরকে শক্তিশালী করছে। আমার মনে হয় যে সার্জিস ভাইয়ের এমপি হয়ে সংসদ পর্যন্ত যেতে ওনার ফুল সিরাত পার হতে হবে, এর আগে সম্ভবত উনি আর যেতে পারবেন না। নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলে মুখে ফেনা তুলে ফেললেও বাস্তবে সেই স্বৈরাচারী ব্যবস্থারই দাবেদারি করেন সার্জিস। টেন্ডারবাজির পক্ষে তার সাফাই গাওয়া নিয়ে প্রশ্ন তোলেন জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসিবুল হোসেন শান্ত। বলেন 5% কমিশন নেয়ার পক্ষে, যুক্তি দেন সার্জিস। তো গাড়িতে আসতেছিলাম আমি, সার্জিস ভাই আর হলো ড্রাইভার, এই তিনজন। আমি তখন ভাইরে বলি যে ভাই আসলে আমি যে পরিবর্তনটা চাই, আমি জানি যে বাংলাদেশে যে লুটপাট বা যেই মানে এই যে একটা শ্রেণী দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, আর অন্যদিকে দেশের মানুষের যেই, আমার দেশের 3 কোটির বেশি মানুষ হতদরিদ্র। এখন আমি যদি এই রাষ্ট্রটি ঢেলে সাজাতে না পারি, এই রাষ্ট্রের সকল মানুষ যদি মানবিক মর্যাদায় একটা ন্যূনতম মানবিক মর্যাদার জীবন না পায়, তাহলে তো নতুন বাংলাদেশের কোনো মানে আমরা নতুন বাংলাদেশ বলতে কী দিব? তো আমি যেটা চাই স্পেসিফিকভাবে সেটা হলো আমি চাই টেন্ডারবাজিটা বন্ধ হোক, একদম এই পয়েন্টটা। তো উনি চুপ হয়ে গেলেন এই কথাটা শুনে। তো শুনে তারপরে বললেন যে টেন্ডারবাজি বন্ধ হলে রাজনৈতিক দল চলবে কিভাবে? পরে আমি বলি যে টেন্ডারবাজি বন্ধ হলে রাজনৈতিক দল চলবে সরকারিভাবে, তাহলে রাজনৈতিক দলের ভাতা দেওয়া হোক। তো এই ভাতা দেওয়ার ব্যাপারটা যখন আমি বলি, তখন বলে যে এটা নিয়ে তাহলে পরে চিন্তা করা যাবে। তো আমি বললাম যে তাইলে এখন টেন্ডারবাজি হচ্ছে যে এটা মানে কত বা কিভাবে, কত % হচ্ছে বা কি? বললো যে আগের হাসিনার আমলে 40 থেকে 50%, তো এরকম অর্ধেকই লুটপাট হইতো, এখন এটা কম, অনেক লিমিটেড কত, 5 থেকে 6%। জুলাই আন্দোলনের সময় প্রতিবাদ করে হাসিবুল 72-এর মুজিববাদী সংবিধান পুড়িয়ে ফেললেও সুবিধাজনক অবস্থান নেন সার্জিস। 4 আগস্টের রাত্রে আমি যখন সংবিধান পোড়ানোর সিদ্ধান্ত নেই, তখন আমি বলছি যে আমি ভাই সংবিধান পোড়াইলাম। সার্জিস তখন বলছিল যে তুই এরকম কিছু করিস না, কালকে সরকার পতন হবে কিনা আমরা জানি না। তো সেই সিদ্ধান্তের পরে আমি বলছি ভাই আর বাঁচার ইচ্ছা নাই, আমরা মূলত এবার হয় মরবো, আর নয়তো এই হাসিনা মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো। তো যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বা যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা জনগণের সাথে দেখাইছি, সে আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়ন করতে পারে না। জনগণ কী পাইছে? জনগণ এখনও টেন্ডারবাজি, তদবির, বদলি, নিয়োগ বাণিজ্য, এইসব সে আগের সিস্টেমের একটা জায়গায় কোনো পরিবর্তন হয় নাই। ইভেন 18 মাসে আগে তো লুটপাট করতো 300 জন এমপি মন্ত্রী সবাই সহ, বরঞ্চ এই যে 8-10 জন 15 জন মিলে এই দাবি করাম, এরা মূলত এই লুটপাট। সেই সাথে সার্জিসদের দলের পক্ষে বেহিসাবি টাকা খরচ নিয়েও নানা প্রশ্ন রয়েছে জনমনে। আমাদের যে সেন্ট্রাল বডি বা আমরা যারা জুলাইয়ে সক্রিয় ছিলাম, তা আমরা প্রত্যেকটা বিষয়ে অবজার্ভ করার জন্য আমি একদম বরিশাল বিভাগীয় সফর পর্যন্ত আমি আমার নিরঙ্কুশ সমর্থন, ইভেন আমার জায়গা থেকে যতটুকু করার বা আমাকে যতটুকু কাজ করার কথা বলে স্পেস দেওয়া হয়েছে আমি সেটা করছি। তো সেখানে আমরা বরিশাল বিভাগীয় সফরে যেদিন যাই, সেদিন মূলত হান্নান আমার হাতে 1 লাখ টাকা দেয়। 1 লাখ টাকা দেয়, যেটা হলো বিভাগীয় সফরের বাজেট ছিল। তো আমি 50,000 টাকা আমার হাতে খরচ করি, আর হলো সিনথিয়া জাহিন আয়শা, ওই যে ও 50,000 টাকা খরচ করে। তো এই টাকাটার উৎস কি, এটা কোথা থেকে আসছে, এই প্রশ্নগুলো করলে এগুলোরও আমরা উত্তর পাই না। অন্যদিকে জুলাই আন্দোলনের আরেক সম্মুখ সারির যোদ্ধা আয়াতুল্লাহ বেহেশতি অভিযোগ করেন, অনেক সময়ই আওয়ামী নেতাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সার্জিস আলম। সেই সাথে পল্লী সঞ্চয় ব্যাংক থেকেও অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ তোলেন সার্জিসের বিরুদ্ধে।
আরেকবার গেলাম হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংকে। আওয়ামী লীগের যারা ছিল ওরা হচ্ছে 5ই আগস্টের পরও 15 আগস্ট উদযাপন করছে, সেটা সার্জিসের সাথে ওই দিন দেখা করে গিয়ে 15 আগস্ট উদযাপন করছে। সেখানে আওয়ামী লীগের একেবারে শেখ হাসিনার একান্ত মাদকগোষ্ঠী পল্লী সঞ্চয় ব্যাংকে যারা চাকরি করতো, ধরেন জাহাঙ্গীর কবির নায়কের ভাতিজা, তারপর শামীম ওসমানের আত্মীয়, এরা সব চাকরি করতো। এই ব্যাংকটা হচ্ছে শেখ হাসিনার একটি বাড়ি একটি খাওয়ার নামে একটা প্রজেক্ট ছিল, ওই প্রজেক্ট থেকে এই ব্যাংকটা হয়েছে আর কি। এই ব্যাংকে বেসিক্যালি আপনার টোটালি আওয়ামী লীগের ওদেরকে টিকায় রাখছিল। এরা 5ই আগস্টের পর কত বড় স্পর্ধা হলে 15 আগস্ট উদযাপন করতে পারে, এদেরকে টিকিয়ে রাখছিল এই হান্নান মাসুদ, তারপরে এই সার্জিস। এরা স্বার্থ ওদের কাছ থেকে নিত, চাঁদা নিত, ওদেরকে ঠিকানার পরিবর্তে এখানে করতে, এবং এখানে যে এমডি তাকে বোধহয় ওরাই বসেছিল। অভিযোগ উঠেছে এসব কারণেই বিপ্লব পরবর্তী সময়ে সার্জিসের জীবনযাত্রায় এসেছে নাটকীয় পরিবর্তন। আমার জীবনের শত শত ঘন্টা এই ছাত্রলীগের নোংরা কালচারগুলো নষ্ট করেছে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও কথা বলে নাই, কোনো একটা মিডিয়া হাউসের একজন সংবাদকর্মী মনরুমে যায় না। অভিযোগের পাহাড়টা ছোট নয় সার্জিসের বিরুদ্ধে। গত বছর মার্চে নিজ এলাকা পঞ্চগড় সফরে শতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করেন সার্জিস। সে সময় আলোচনার কেন্দ্রে ছিল তার আভিজাত্য। এসব বিতর্ক ছাড়াও সার্জিস দাবি করেন একটা সময়ে তার কাছে ছিল না চলার মতো পর্যাপ্ত টাকা। এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এটাই হচ্ছে রিয়েলিটি। আমার পকেটে মানি ব্যাগও নাই। তবে সমালোচনা শুরু হলে এক পর্যায়ে সার্জিস আবার বলেন পরিবারের পূর্বপুরুষরা অগাধ সম্পত্তি রেখে গেছে তার জন্য, যদিও স্থানীয়দের দাবি ভিন্ন। তার কত হয়েছে, তার পূর্বপুরুষ তার জন্য রেখে গেছে। তার বাড়ির পাশের আমার স্টুডেন্ট ছিল, সে আমাকে ফোন দিয়ে বললো যে স্যার এই তার ইতিহাস। সার্জিস আলম 20 কোটি টাকার গাড়িতে কিভাবে চলে কিসের অবদোষটা? আমার বাবা ওনাকে বলেছে আমার ছেলে কি করে খাবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সার্জিসের বিরুদ্ধে অভিযোগ তোলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরাও। সেই সার্জিদ হাসনাতকে আমরা 100টা ফোন দিলেও তারা আমার ফোন রিসিভ করে না। আলোচনায় রয়েছে তার রাজনৈতিক অতীত। 24-এর 5ই আগস্টের কিছুদিন আগ পর্যন্ত ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন সার্জিস। প্রেম দেখিয়েছেন দেশের প্রথম স্বৈরাচার হিসেবে পরিচিত শেখ মুজিবের প্রতি। বঙ্গবন্ধুকে আমি আমার বঙ্গবন্ধু বলি, সেই অধিকারটি আমি বাঙালি হিসেবে জন্মসূত্রে পেয়েছি। এদিকে এসব অভিযোগ নিয়ে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি সার্জিসকে। গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও এখনও দেশে রয়ে গেছে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত। দেশের রাজনীতিকে সুষ্ঠু ধারায় ফেরাতে সার্জিসদের মতো কথিত ভারত বিরোধী এবং মুখোশধারী নেতাদের বয়কটের বিকল্প নেই বলেই মত সচেতন মহলের। তাদের কারো কারো ধারণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে ইতিমধ্যেই রাজনীতি থেকে ব্যাকফুটে চলে গেছেন সার্জিস আলম। সচেতন ছাত্র জনতার এখন কেবলই অপেক্ষা মুখোশধারীদের নিশ্চিহ্ন হওয়ার। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।